এটা তৈরি করতে কত খরচ হয়েছিল? কালারটা কি ইয়েলো কালারই ছিল? এই গঙ্গা নদীর পশ্চিম তীরে ছিল সিরাজদৌল্লার প্যালেস, যেটার নাম ছিল, এটা ইসলামিক আর্কিটেকচার তৈরি করা হয়েছে। এই বাড়িটা ভেঙে দেওয়ার 80 বছর পর তৈরি হচ্ছে এটা হাজারদুয়ারি। হ্যাঁ, তো আমি যেখানে আছি নবাব পিরিয়ডের সব থেকে বড় স্থাপত্য হাজারদুয়ারি। সিরাজের প্রাণকেন্দ্র কিন্তু বর্তমানে হাজারদুয়ারি। এই হলুদ রঙের বিল্ডিংটার নাম হচ্ছে হাজারদুয়ারি। কিন্তু এই হাজারদুয়ারি কখনোই ভুল করে ভাববেন না এটা নবাব সিরাজের তৈরি করা বা কোনো নবাবের প্যালেস। এটা ছিল ইংরেজদের প্রশাসনিক কার্যালয়। আর যেটা নবাব সিরাজদৌল্লার প্যালেস ছিল সেটার নাম ছিল মনসুরগঞ্জ প্যালেস, হিরাঝিল বা লালকুঠি। সেটা নষ্ট হয়ে যাওয়ার 80 বছর পরে এই প্যালেসটা তৈরি করা হচ্ছে। হিরাঝিলটা ওটা কোথায় আছে? ওটা যেটা কোথায় ছিল আমি জাস্ট উপরে নিয়ে যাবো দোতলা, সেখান থেকে লোকেশনটা আপনাকে দেখাতে পারবো, ঠিক আছে? কারণ সেই প্যালেসটা আজকে নেই, সেখান থেকে ইংরেজরা লুট করে সেই প্যালেসটাকে ধ্বংস করে দেয়, আর ওই ধ্বংসের 80 বছর পরে এটা তৈরি করা হচ্ছে। আর এখানে আমি প্রথমে বলা শুরু করবো আপনাদের, এই যে বড় সাদা রঙের বাড়ি দেখতে পাচ্ছেন, যেটাকে বলা হয় ইমামবাড়া বা ইমাম বারগাহ যেটা বলা হচ্ছে। মানে এই ইমামবাড়া আপনাকে যদি প্রবেশ করার ইচ্ছে হয় তাহলে মহরম বলে একটা মাস রয়েছে। আরবিক ক্যালেন্ডারে প্রথম মাস হচ্ছে মহরম। সেই মহরম মাসের প্রথম 10টা দিন সকল ধর্মের মানুষের জন্য এটা খোলা থাকে। বাড়িটা দেখুন 3টে ভাগ রয়েছে। মধ্যের ভাগটা হচ্ছে ধর্মীয় স্থান, যার মাঝখানে একটা গম্বুজ তৈরি করা আছে, আর সেই গম্বুজের নিচে রাখা আছে ইমাম হাসান আর ইমাম হুসেনের হাত আর পায়ের ছাপ রাখা আছে। সেটা রেপ্লিকা, যেটা ইরাক থেকে নিয়ে আসা হয়েছে। আর কারবালার কিছু মাটি রাখা আছে, আর হজরত আলীর নিজের হাতের লেখা কোরআন শরীফ রুসার মধ্যে রাখা আছে, যেটা চামড়ার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আর তার দুপাশের অংশ হচ্ছে অতিথিশালা। যেহেতু কোনো এক সময় এই মুর্শিদাবাদ রাজধানী ছিল বাংলা বিহার উড়িষ্যার, সেই সময় যারা বাংলা বিহার উড়িষ্যা থেকে আসতেন তারাই থাকতেন, এক পাশে মহিলারা আর এক পাশে পুরুষেরা। সেই সময় সমস্ত খরচা নবাব দিতেন, কিন্তু আজকে সরকার দেখাশোনা করে, তাই থাকা খাওয়া হয় না, লোকে আসে দেখে আর চলে যায়। এটা ইয়ারলি 10 দিন খোলা থাকে। হ্যাঁ, ইয়ারলি 10 দিন, হ্যাঁ, মহরমের সময়। আর প্রতি বৃহস্পতিবারে খোলা হয়, কিন্তু কোনো পর্যটকের জন্য নয়। যারা এখানে প্রার্থনা করতে আসবে সেই সব ব্যক্তিদের জন্য, সে হিন্দু হোক বা মুসলিম হোক, যে প্রার্থনা করতে আসবে প্রতি বৃহস্পতিবার তাদের জন্য খোলা থাকে। আর এটা মির্জাফরের 6th জেনারেশন তৈরি করেছে, যার নাম হচ্ছে নবাব নাজিম ফেরাদুনজা। 1847 সালে 6 লক্ষ মুদ্রা ব্যয় করে অতি অল্প সময় 6 থেকে 7 মাসে পুরো বিল্ডিংটা তৈরি করা। এর দৈর্ঘ্য 680 ফিট বা 207 মিটার, ঠিক আছে? তাহলে ইমামবাড়া জানা গেল। দেখুন ইমামবাড়ার কিছুটা আগে আরেকটা ছোট্ট সাদা একটা অংশ দেখা যাচ্ছে, যেটা একমাত্র নবাব সিরাজদৌল্লার স্মৃতিসৌধ বলা হয়েছে। সিরাজের মদিনা ওটা? হ্যাঁ, মদিনা বলা হচ্ছে। বলছে সিরাজের মায়ের নাম ছিল আমিনা বেগম, বাবার নাম জাইনুদ্দিন আহমেদ, দাদুর নাম আলীবর্দী খান। নবাব সিরাজের মা বলেছিলেন, আমার ছেলে যদি বাংলা বিহার উড়িষ্যার মসনদে বসে তাহলে একটা মদিনা তৈরি করে দেবো। কারণ সেই সময় ভাই ভাই যুদ্ধ, বাবা ছেলে যুদ্ধ, কে সিংহাসনে বসবে সেটা একটা দুবিধার বিষয় ছিল। তাই ওনার মা বলেছিলেন। তো 1752 সালে আলীবর্দী খান বললেন, আমার পরিবর্তে যদি কেউ নবাব হয় তা সিরাজদৌল্লাই হবেন। সেটা মুজাফরনামা কারাম আলী খানের লেখা বই, সেই বইয়ে সেই তথ্যটা পাচ্ছেন আপনি। তাহলে 1752 সালে এই কথা ঘোষণা করলেন। তারপরে ওনার দাদু হজ করতে গেলেন, আর হজ করতে কিছু পবিত্র মাটি নিয়েছিলেন, সেই পবিত্র মাটি সেইখানে রেখে নবাব সিরাজদৌল্লা সেটা তৈরি করলেন। ওই মসজিদটাও নবাব সিরাজদৌল্লা তৈরি করা। ওই হলুদ রঙের যে মসজিদটা রয়েছে, ইয়েলো মস্ক যেটা বলা হচ্ছে, ওটাও সিরাজদৌল্লা তৈরি করা। মসনদ অফ মুর্শিদাবাদ পিসি মজুমদারের লেখা বই, সেই বইটা পড়লেও পাচ্ছেন, ওটা সিরাজদৌল্লা তৈরি করা। আপনার এএসআই লেখা বই পড়বেন, সেখানে বলছে নবাব সিরাজদৌল্লা তৈরি করা, ঠিক আছে? এই দুটো নবাব সিরাজদৌল্লা তৈরি করা আমরা দেখতে পাচ্ছি চাক্ষুষ, কিন্তু তার প্যালেসটা দেখতে পাবো না, কারণ তার প্যালেসটা আজকে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সেখানে গেলে আজও তার বাড়ি ধ্বংসাবশেষ দেখা যাবে। সেই জায়গাটার নাম হচ্ছে মনসুরগঞ্জ প্যালেস বা হিরাঝিল, যেটা নদীর পশ্চিম তীরে রয়েছে। তাহলে এই যে বড় তোপ দেখতে পাচ্ছেন, এই তোপটার নাম হচ্ছে বাচ্চাবালি তোপ বা বাচ্চাবালি কামান। কোনো এক সময় এই তোপ সামনে আছে নদী, যেটাকে আমরা বলি গঙ্গা বা ভাগীরথী, তার তীরে পাওয়া যায়। ইচ্ছাগঞ্জ বলে একটা জায়গা রয়েছে, সেখান থেকে পাওয়া যায়। মসনদ অফ মুর্শিদাবাদ পিসি মজুমদারের লেখা বই, সেখানে বলছে ইচ্ছাগঞ্জ জায়গা থেকে পাওয়া গেছে। আর নিখিল রাতের রায়ের লেখা মুর্শিদাবাদের কাহিনী, সেখানে বলছে ইচ্ছাগঞ্জ জায়গা থেকে পাওয়া যায়। যখন এটা পাওয়া গেল, এটাকে নাকি একবার টেস্ট করা হয়, আর টেস্ট করতে গিয়ে এত সাউন্ড হয়, সেই সাউন্ডের ফলে যে সমস্ত মা আর বোনেরা অন্তঃসত্ত্বা ছিল, এর শব্দে তাদের মানে বাচ্চাগুলো ভূমিষ্ঠ হচ্ছে সময়ের আগে। আর সময়ের আগে বাচ্চা ভূমিষ্ঠ হলো কি হলো, বাচ্চাগুলো মারা গেল বা নষ্ট হলো, তার জন্য নাম দেওয়া হলো বাচ্চা বলি তোপ বা বাচ্চা বলি কামান। এর আসল নামটা কেউ জানে না। একটা অনুমান করা হয়ে থাকে, দিল্লির সম্রাট যখন শাহজাহান ছিলেন, তখন এখানে এই সুবা দেখাশোনা করতেন, ঠিক আছে, ইসলাম খাঁ। আপনার গিয়ে যেটা তখনকার সময় আজকের দিনে বাংলাদেশ বলা হচ্ছে ঢাকা, সেটার নাম ছিল জাহাঙ্গীরনগর। সেখানে তৈরি করা হয় বহু কামান, তার মধ্যে বিষ্ণুপুরের দলমাদল কামান, ঢাকেশ্বরী কামান। আমাদের তোপখানে গেলে এই কামানটা দেখবেন, যেটার নাম হচ্ছে জাহানকোষা কামান। এই যে কামানগুলো দেখতে পাচ্ছেন, আর এই কামান মোটামুটি দেখতে একই যেহেতু রয়েছে, তাই অনুমান করা সেই সময় মানে 1637 খ্রিস্টাব্দের সময় এগুলো সব তৈরি করা হচ্ছে, ঠিক আছে? আর এই কামানের ঠিক অপোজিটে দেখুন একটা রাখা আছে, কি সুন্দর একটা মসজিদের মতো দেখা যাচ্ছে। তো এক কথা এটা মসজিদ নয়, কিন্তু এখানে মক্কা আর মদিনার কিছু মাটি নিয়ে এসে নবাব সিরাজদৌল্লা এটা তৈরি করেছিলেন।
তার জন্য এটাকে বলা হয় সিরাজ মদিনা, অনেকে বলে মক্কা মদিনা। নবাব সিরাজের মায়ের নাম ছিল আমিনা বেগম। উনি বলেছিলেন আমার ছেলে যদি বাংলা বিহার উড়িষ্যার মসনদে বসে তাহলে একটা মদিনা তৈরি করে দেবো। তাই উনি যখন মসনদে ওনাকে ডিক্লেয়ার করা হলো, ওনার দাদু হজ করতে গিয়ে কিছু পবিত্র মাটি নিয়েছিলেন, সেই পবিত্র মাটি দেখে নবাব সিরাজদৌল্লা এটা তৈরি করেছেন। মক্কা আর মদিনার মাটি এর মধ্যে রাখা রয়েছে। সেটা দেখতে গেলে আপনাকে বললাম মহরম মাসে 10 দিন এই গেট খোলা থাকবে, তখন সকলকে প্রবেশ করতে দেবে। এই লেখা আছে মদিনা জুতো পরে উঠবেন না, মহরমে 10 দিন। আর প্রতি বৃহস্পতিবার যেমন ওটা খোলা হয় বললাম, এটাও খোলা হয় কাদের জন্য? যারা এখানে এই ধূপকাঠি মোমবাতি জ্বালাতে আসবে তাদের জন্য, সে হিন্দু হোক বা মুসলিম হোক। আর এটা সব থেকে পুরনো, এখানে যতটা স্থাপত্য দেখতে পাচ্ছেন সব থেকে পুরনো স্থাপত্য এটা 1756 সালে তৈরি করা হচ্ছে। এটা নবাব সিরাজ নিজে তৈরি, নবাব সিরাজদৌল্লা নিজে তৈরি করা। আর এই পাশে থেকে দেখুন আর একটা দেখা যাচ্ছে সাদা এই হলুদ রঙের মসজিদ, ওই যে মসজিদটা দেখেন এখানে দেখা যাচ্ছে গাছের আড়ালে, ওই যে মসজিদটাও কিন্তু নবাব সিরাজদৌল্লা তৈরি করা। দুটো একই সময় তৈরি করা আছে, কারণ এখানে নামাজ হবে না, এখানে মানুষ জিয়ারত করবে। যেমন মানুষ মাজার যেমন জিয়ারত করতে যায়, মাজারে তো কেউ নামাজ পড়তে যায় না, না না, তাহলে যেমন ওইটা জিয়ারত করতে হচ্ছে, এখানে হচ্ছে মানুষ জিয়ারত করবে আর ওইখানে গিয়ে নামাজ পড়বে। এই দুটো একই সময় তৈরি করা হবে। ওটা এখন চালু আছে না? হ্যাঁ এখন চালু আছে, কেউ যদি নামাজ পড়তে যায় সেখানে যেতে দেয়। কন্টিনিউ 5 ওয়াক্ত যেভাবে নামাজ পড়ে কন্টিনিউ না, কন্টিনিউ নামাজ হবে না, কারণ এখানে স্থানীয় মানুষ তো নেই। এই যারা দোকানদার রয়েছে বা যারা হয়তো ঘুরতে এসছে তারা শুধু সেখানে গিয়ে নামাজ পড়ে, নামাজ পড়ার ওই সময়ই পড়া। 5 ওয়াক্তে নামাজ এখানে হবে না, মানে নামাজ 5 ওয়াক্তে পড়লে পড়তে দেবে, কিন্তু সেই ব্যক্তি তো নাই, নামাজ পড়ার জন্য ইমাম নেই এখানে। তাহলে দেখুন এই যে হলুদ রঙের বিল্ডিং যেটা বললাম প্রশাসনিক কার্যালয়, ওই যে ট্রায়াঙ্গেল তার মাঝখানে স্টেশন কোম্পানির লোগো দেখা আছে। হ্যাঁ, তাহলে এটা যেহেতু প্রশাসনিক কার্যালয়, তাহলে প্রশাসনিক কার্যালয়ে আপনাকে সময় মতো আসতে হবে। আজকে কমবেশি প্রত্যেক রাজ্যে ঘড়ি আছে, কিন্তু আজ থেকে 150 বছর বা 200 বছর আগে সকালে ছিল না। তার জন্য এই ঘড়িঘরটা তৈরি করা হয়। 1838 সালে নবাব নাজিম ফেরাদুনজা, মানে যিনি ইমামবাড়া হাজারদুয়ারি তৈরি করেছেন, নবাব নাজিম হুমায়ুন, ওনার ছেলে ফেরাদুনজা, উনি যখন বসলেন তখন এই ঘড়িঘর তৈরি করলেন। সেই সময় শোনা যায় বছরে 2বার চাবি দিলে ঘড়িটা সারা বছর চলতো, একবার দম দিলে 6 মাস, 2বার দম দিলে 12 মাস। আর এটা এদিকে রাখার উদ্দেশ্য, সামনে রয়েছে নদী, কারণ সেই সময় নদীপথটা মেন ছিল, তাই এদিকে ঘড়িটা রাখা হয়েছে। যখন নবাব ছিল তখন ঘড়ি চলতো, আজকে নবাব নেই, নবাবের ঘড়ি চলে না, কিন্তু সময় আজও দেয় সঠিক টাইম 2বার, একবার সকাল 5:30টায়, একবার সন্ধ্যা 5:30টায়। তাহলে এই ইমামবাড়া বললাম মির্জাফরের 6th জেনারেশন নবাব নাজিম ফেরাদুনজা 1847 সালে তৈরি করেন। কিন্তু ইমামবাড়া কেন তৈরি করা হচ্ছে আপনাদের জানা আছে হয়তো, কারবালার প্রান্তর 61 হিজরিতে বা 682 খ্রিস্টাব্দে ইমাম হোসেন সহ 72টা মানুষকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল। সেই শহীদদের দুঃখের কথা বা শোকের কথা যে জায়গায় আলোচনা করা হয় সেই জায়গার নাম হচ্ছে ইমামবাড়া। এই যে ইমামবাড়ার মাঝখানে যে একটা গম্বুজ আছে, ওই যে ঘরটা দেখতে পাচ্ছি কাছের ঘরটা, সেইখানে রাখা আছে ইমাম হাসান আর ইমাম হোসেনের হাত আর পায়ের ছাপ, কারবালার মাটি আর হযরত আলীর লেখা কোরআন রাখা রয়েছে। আর একপাশে ইমাম সাহেব এসে সেই ধর্মীয় শোক কথাগুলো আলোচনা করেন, আর একপাশে রাখা আছে বিল্ডিংয়ের তাজিয়া, আলম, পাঞ্জা, সব উপর ম্যাক্সিমাম জিনিসগুলো। সেগুলো দেখতে গেলে আপনাকে মহরম মাসে আসতে হবে, কারণ মহরম মাসের প্রথম 10 দিন খোলা থাকে। আর প্রতি বৃহস্পতিবার যাদের জন্য খোলা আছে, আপনার বা আমার জন্য নয়, যে এখানে প্রার্থনা করতে আসে তার জন্যই শুধু প্রতি বৃহস্পতিবার খোলা আছে। আর এই বিল্ডিংটা মির্জাফরের 6th জেনারেশন 1847 সালে 6 লক্ষ মুদ্রা ব্যয় করে তৈরি করেছেন। আর এই ঘোড়াটাকে লক্ষ্য করুন, এটাকে বলা হয় দুলদুল ঘোড়া, মানে কারবালার প্রান্তরে ইমামের হোসেনের যে বাহক ছিল যাকে দুলদুল বলা হচ্ছে, সেই ঘোড়াটা এখানে রাখা হয়। মহরমের দিন এটাকে সুন্দর করে সাজিয়ে কারবালার প্রান্তরে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। এখন এইখান থেকে সরকার দেখাশোনা করছে, এটা ওইখানে ওর থাকার জায়গা রয়েছে, এই জন্য দেখাশোনা করার জন্য লোক সরকার থেকে রাখা আছে। এটার নাম হচ্ছে দুলদুল, ঠিক আছে। এবার আপনাকে নিয়ে যাচ্ছি হাজারদুয়ারির কাছে, ঠিক আছে। এখান থেকে বলে দিই, এই হাজারদুয়ারি টোটালটা রয়েছে, এই যে সিঁড়িগুলো রয়েছে 36খানা সিঁড়িগুলো আছে। আমরা সিঁড়ির কাছে যাবো, হ্যাঁ। আর সিঁড়ি দেখবেন দুপাশে 2খানা তোপ রাখা আছে, ভালো করে লক্ষ্য করুন। এই যে দুপাশে 2টো সিংহ, দুপাশে 2টো তোপ, এগুলো এখান থেকে বলা যাবে তো? হ্যাঁ বলা যাবে, প্রবলেম নেই। হ্যাঁ, তাহলে এই পাশে তোপ রাখা আছে, ও পাশে তোপ রাখা আছে, ঠিক আছে। আর এই সিঁড়ি বেয়ে যখন ওইদিকে 2টো আছে, ওইদিকে একটা, এদিকে একটা। যখন নবাবরা যখন আসতেন না, তখন এই তোপ দুটোকে ফাটানো হতো তোপধ্বনি দেওয়ার জন্য, তাই দুটোকে সালামি তোপ বা সালামি কামান বলা হচ্ছে। সিঁড়িগুলো 36খানা। এই বাড়িটার টোটালটা রয়েছে 80 ফুট হাইট, 3তলা বিল্ডিং। সেই সময় 3তলা থাকতেন ইংরেজরা, 3তলায় থাকতেন ইংরেজরা, দোতলায় হচ্ছে দরবার, আর নিচে সেই সময় তোষাখানা বা ট্রেজারি ছিল। আর যেহেতু ট্রেজারি ছিল, সেখানে একটা আক্রমণের ভয় হতে পারে, সেই জন্য কিছু নকল দরজা তৈরি করা হয়েছে, যাতে মানুষকে যদি কেউ প্রবেশ করে যায় না, সে ভুল পথে পরিচালিত হয়ে যায়। মানে এক কথায় মানুষকে বিভ্রান্ত করার জন্য কিছু নকল দরজা তৈরি করা হয়েছে। আপনাকে দোতলায় গিয়ে আমি সেই নকল দরজা আর আসল দরজা দেখিয়ে দেবো, ঠিক আছে। আর সেখান থেকে বলবো নবাব সিরাজদৌল্লার প্যালেস কোথায় ছিল। এটা কিন্তু সিরাজদৌল্লার প্যালেস নয়, সিরাজদৌল্লা মারা যাওয়ার 80 বছর পর তৈরি, কারণ সিরাজদৌল্লা মারা যাওয়ার 80 বছর পরে এটা নির্মাণ করা হয়েছিল। কিন্তু নবাব হুমায়ুন যা তৈরি করেছে, হুমায়ুন যা তৈরি করেছে। এখন এই যে ট্রায়াঙ্গেল তার মাঝখানে, এটা তৈরি করতে কত খরচ হয়েছিল সেই আমলে? হ্যাঁ, এইটা তৈরি করতে সেই সময় খরচা করা হয়েছিল 16.5 লক্ষ সিক্কা। হ্যাঁ, 8 বছর সময় নেয়। 1829 শুরু হয় আর 1837 শেষ হয়।
এই বাড়ির যে আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার ছিলেন তার নাম হচ্ছে কর্নেল ডানকান ম্যাকলয়েড, আর উইলিয়াম বেন্টিংহামে শুরু হয়, উনি গভর্নর জেনারেল ছিলেন, আর অকল্যান্ডের সময় শেষ করা হচ্ছে। নবাব নাজিম হুমায়ুন শাহ ইনি মীর জাফরের 5তম বংশধর। বিল্ডিং এর কালার বুঝতে এটাও তো কালার করা হয়েছে ইয়েলো কালার, হ্যাঁ আগে আলাদা কালার ছিল, না কালারটা একটু লাইট হয়ে গেছে, মানে ডিপ হয়ে গেছে, একটু লাইট। কালারটা কি ইয়েলো কালারই ছিল আগে? ইয়েলো কালারই ছিল, কিন্তু ওইটা মসজিদের মতো ছিল। দেখেন মসজিদের কালার, এই কালার কিন্তু অনেকটা বাচ্চা হয়েছে, এটা একটু হালকা রয়েছে, এটা ডিপ হয়ে গেছে এটা। আর এটাকে কিছু সংস্করণ করা হয়েছে? না সংস্কার কিছু না, যা ছিল সেটাই আছে, যা বিল্ডিং আছে ওটা আছে, হ্যাঁ ওটা কালারটা করা হয়েছে। হ্যাঁ কালারটা একটু করা হয়েছে, রিসেন্ট কালার করা হলো, সেই জন্য চোখ লাগছে। আমি যে নদীর কথা বলছিলাম, ওই যে নদী দেখা যায়, দেখা যাচ্ছে। আর এই মসজিদের কথা বলছিলাম, যেটা নবাব সিরাজের তৈরি করা, নবাব সিরাজের মসজিদ, হলুদ মসজিদ বা জারাদ মসজিদ, তার পেছনে হচ্ছে গঙ্গা নদী। এই গঙ্গা নদীর পশ্চিম তীরে ছিল সিরাজদৌল্লার প্যালেস, যেটার নাম ছিল মনসুরগঞ্জ প্যালেস। সেটা ছিল এইরকম, মোটামুটি একটা অনুমান করা হচ্ছে এইরকম ছিল সিরাজদৌল্লার প্যালেস। এটা ইসলামিক আর্কিটেকচার তৈরি করা। এখান থেকে ইংরেজরা 200খানা নৌকা লুট করে, 200খানা নৌকা লুট করে পুরো বাড়িটাকে ভেঙে দেয়। আর এই বাড়িটা ভেঙে দেওয়ার 80 বছর পর তৈরি হচ্ছে এটা হাজারদুয়ারি। হ্যাঁ, সিরাজের প্যালেসের নাম ছিল মনসুরগঞ্জ প্যালেস, হিরাজির বা লালকোঠি। আর অনেকে বলতো হাজার দরবার, এখানে অনেক লোক নিয়ে সেখানে দরবার হতো। আর এখানে অনেকগুলো দরজা রয়েছে, যার জন্য নাম হচ্ছে হাজার দুয়ারি। লোকে দরবার আর দুয়ারকে একই মনে করে, তাই ভাবে দরবার আর দুয়ার একই জিনিস। চলে গেছে অনেকগুলি দুয়ার বলতে বা টোটাল মিলিয়ে টোটাল এখানে জানলা বলে কোনো জিনিস নাই, হাজারটা দরজা আছে, সেগুলো হাজার দুয়ারি বলা হয়। দেখুন 3তলা 2তলা 1তলা যা আছে সবই কিন্তু দরজা, এগুলো যা আছে সব দরজা, ঠিক আছে। আর এই গেটটা ভালো করে লক্ষ্য করুন, এই গেটটা কিন্তু খোলা যাবে না, কারণ এটা গেট না, গেটের মতো দেখতে, ঠিক আছে। আর দেখুন ওই পাশেটা দেখুন খোলা যাবে, দেখুন ওটা তো খোলা যাবে, কিন্তু দেখা যাচ্ছে। তাহলে একটা খোলা গেল আর একটা গেল না, এদিকে আসুন। আর এই গেটটা খোলা যাচ্ছে, আর ওটা আবার খোলা যাবে না, তারপর এটা খোলা যাবে। এটা পুরো সিল করা আছে, এটা যেগুলো সিল করা রয়েছে এরকম গেট রয়েছে 100টা, আর যেটা সিল নেই সেটা হচ্ছে 900টা। আচ্ছা, এটা কেন সিল করা আছে? এটা বললাম আপনাকে যে সেই সময় এটা 3তলা ছিল ইংরেজদের গেস্ট হাউস বা অতিথিশালা, 2তলা হতো দরবার, নিচে ছিল তোষাখানা বা ট্রেজারি। আর ট্রেজারি থেকে দামি দামি জিনিস থাকবে, সেখানে একটা আক্রমণের ভয় হতে পারে বা সেগুলো লুটের ভয় হতে পারে, সেটাকে রক্ষার্থে এগুলো করা হয়েছে। মানুষ যদি প্রবেশও করে যায় তাহলে মানুষ যাতে ভুল পথে পরিচালিত হয়ে যায় বা তাকে আটকানো যায়, সেই জন্য এটা তৈরি করা, সিকিউরিটি পারপাস এগুলো তৈরি করা। বলে দেবেন যে হাজারদুয়ারি প্যালেসের ভিতরে গেলে আমরা কি কি দেখতে পাবো? ভিতরে ক্যামেরা নট এলো, হ্যাঁ ভিতরে ক্যামেরা নেই, বলে দিই দেখতে পাবো। এখানে বলেছি ভেতরে গিয়ে প্রথমে দেখবেন দুপাশে দুখানা গাড়ি রাখা আছে, যে গাড়িগুলো ব্যবহার করতো নবাব আর বেগমরা। তারপরে এক ছবির গাড়িতে কয়েকটা ছবি রাখা আছে। তারপরে অস্ত্রাগারে দেখবেন এখন বহু ছবি রাখা আছে। অস্ত্রাগারে অস্ত্র যখন ছবি দেখা হয়ে গেল তখন যাবেন আয়না ঘর, যে আয়না কিন্তু নিজের মুখ দেখবেন না, আপনি অন্যজনের মুখ দেখবেন। আয়না দুটো কোনাকুনি করে রাখা আছে, সেখানে একটা কুমির রাখা আছে। কুমির দেখবেন, আয়না দেখবেন পাশে সিঁড়ি, সিঁড়ি বেয়ে দোতলায় উঠবেন, দোতলায় উঠলে দেখবেন রাখা আছে অরঙ্গজেবের মেয়ের পালকি রাখা আছে, লেখা আছে। তারপরে দুখানা সেডেন চেয়ার, একটা হাসান আলী মির্জার, একটা দিল্লির সম্রাট শাহজাহানের রয়েছে। তারপরে দেখবেন রাখা আছে দুখানা সেট, আপনারা গিয়ে এটা হাওদাওয়ালা, যেটা হাতের পিঠে রাখা হয়, এটা সরফরাজ খানের, ঠিক আছে, লেখা আছে এগুলো সব। তারপরে আছে আপনার ছবির গ্যালারি, এই ছবির গ্যালারিতে বহু ছবি দেখবেন। এই ছবিগুলো যখন দেখা হয়ে গেল, এই ছবিটা ভালো করে লক্ষ্য করুন, ছবিটা হচ্ছে আলিজা ওয়ালাজের ছবি। ছবিটা যে অ্যাঙ্গেলে দেখবেন আপনার সঙ্গে তাকাবে, 3D পিকচার, এখানে 3D পিকচার বহু রয়েছে। আর এটা হচ্ছে আইনে আকবরী, আবুল ফজরের লেখা, যেটা আপনার এই পাশের ঘরগুলো আইনে আকবরী দেখবেন। এদিকে একটু আসুন, তারপরে দরবার কক্ষ দেখা আছে, ওই যে বিশাল বড় ঝাড়বাতি দেখা আছে, এই যে বিশাল বড় ঝাড়বাতি, যেটা ইংল্যান্ডের রানী দিয়েছিলেন, তার নিচে সিংহাসন রাখা আছে, ওইখানে সিংহাসনে বসে নবাব বিচার করতেন। কিন্তু মাথায় রাখবেন, পলাশির যুদ্ধ হয়েছিল নবাব সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজের। সিরাজদৌল্লাকে পরাজিত করা হলো, যে বসানো হলো কাকে? মীর জাফরকে। তাহলে মীর জাফরকে বসানো হয়েছে, নিজে বসেননি কিন্তু, তাহলে উনি পাপেট নবাব হইলেন বা পুতুল নবাব। এখানে নবাব যারা ছিলেন প্রত্যেকে পাপেট ছিলেন বা পুতুল নবাব ছিলেন, যারা হয়েছিলেন আর কি। এক কথায় মুর্শিদাবাদের নামকরণ হচ্ছে নবাব মুর্শিদ কুলি খান নাম অনুসারে 1704 সালে এই জায়গার নামকরণ। ওনার পরে আপনার সুজাউদ্দৌলা বা সুজা খা, তারপরে সরফরাজ খান, এই যে তিনজন, এদেরকে বলা হয় নাসিরি ডাইনেস্টি ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আলিবর্দী খান আর নবাব সিরাজউদ্দৌলা, এদের কাছে আফসারি ডাইনেস্টি। এই 5 জন নবাব স্বাধীন, বাদকি যে নবাব হয়েছে আরও, তারা হচ্ছে প্রত্যেকে পরাধীন। মীর জাফর, মীর কাসিম, এই যে এই বংশ পরপর চলে আসছে, এই মীর জাফরের বংশধররা প্রত্যেকে পরাধীন ছিলেন, ঠিক আছে। ভেতরটা দেখা হয়ে গেলে এটা বাহির পথে বেরিয়ে আসতে হবে।